নিরীহ প্রাণী হত্যা এবং নিরীহ প্রাণীর প্রতি অত্যাচার দণ্ডনীয় অপরাধ। গল্পের প্রয়োজনে লেখক যে বর্ণনা দিয়েছেন তা একান্তভাবেই তাঁর কল্পনা প্রসূত। গল্পবাবুর আসর কোনোভাবেই নিরীহ প্রাণী হত্যা বা নিরীহ প্রাণীর প্রতি অত্যাচারকে সমর্থন করে না। আজকে আমি আপনাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেটি হচ্ছে প্রখ্যাত আমেরিকান সাহিত্যিক এডগার অ্যালান পোর লেখা দ্য ব্ল্যাক ক্যাট অবলম্বনে কালো বেড়াল। এডগার অ্যালান পোর জন্ম 1809 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে। অত্যন্ত বুদ্ধিদীপ্ত গোয়েন্দা গল্পের জনক হিসাবে তাঁর স্বীকৃতি সারা পৃথিবীতে। 48টি কবিতায় বিধৃত আধুনিক প্রতীক কাব্যের ভিত্তি গল্পের মাধ্যমে উচ্চারিত অ্যাবস্ট্রাক্ট আর্টের ধারা তাঁর রচনার মধ্যে পাওয়া যায়। এরই ফাঁকে ফাঁকে বিজ্ঞান সুবাসিত কল্পকাহিনী এবং গোয়েন্দা গল্পের সম্পূর্ণ নতুন ধারার প্রবর্তন করেছেন তিনি। কালো বেড়াল হল তাঁর সর্বশ্রেষ্ঠ ভৌতিক গল্প, যেখানে নারকীয় প্রতিশোধ স্পৃহা, শিহরিত কাহিনী, অবিশ্বাস্য কৃতিত্বে বিবৃত রয়েছে। তিনি কাব্যের তাম্বুল রাগে রঞ্জিত করে যেসব কল্পকাহিনী উপহার দিয়েছেন তা আজও অননুকরণীয়। বিজ্ঞান সুবাসিত মনস্তাত্ত্বিক বিশ্লেষণে পুষ্ট গল্পগুলি ভীতিবিহ্বল কাহিনী বিন্যাসের আলোকছটায় উজ্জ্বল ও উপাদেয়। পথিকধর্মী উপন্যাস ছাড়াও গল্প, কবিতা ও সমালোচনা সাহিত্যের অঙ্গনে লেখকের অবদান অনস্বীকার্য। দ্য ব্ল্যাক ক্যাট গল্পটি প্রকাশিত হয় 1843 সালে স্যাটারডে ইভিনিং পোস্টে। বলাই বাহুল্য যে প্রকাশের সঙ্গে সঙ্গেই গল্পটি জনমানসে আলোড়ন সৃষ্টি করে। মার্কিন যুক্তরাষ্ট্রে রহস্য রোমাঞ্চ কাহিনীর শ্রেষ্ঠ লেখককে দেয়া হয় এডগার পুরস্কার। এখান থেকেই বোঝা যায় এডগার অ্যালান পো মার্কিন মুলুকে কতখানি জনপ্রিয় একজন লেখক। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখি। শুরু করছি আজকের গল্প এডগার অ্যালান পোর লেখা দ্য ব্ল্যাক ক্যাট অবলম্বনে কালো বেড়াল। চার দেয়ালের মধ্যে ঘটে যাওয়া যে ঘটনার কথা আজকে আপনাদের বলার সাহস জোটাতে পেরেছি তার হিংস্রতার কাছে বন জঙ্গলের হিংস্র পশুর হিংস্রতাও হার মানবে। শ্রোতাগণ যে আমার কথায় বিশ্বাস করবেন তার ক্ষীণতম আশাও আমি রাখি না। আমি চাইও না যে শ্রোতারা এই কথা বিশ্বাস করুক। আসলে যে ঘটনাটি বিশ্বাস করতে নিজের চেতনা পর্যন্ত বিদ্রোহ করে সমস্ত তথ্য প্রমাণ নাকচ করে দেয় তার কথা অন্য কেউ কিভাবে বিশ্বাস করবে? তাই বলে আমাকে পাগল ভাববেন না যেন। আমার কল্পনা শক্তি এতটা প্রখর নয় যে ঘরে বসে বসে মন গড়া কল্পনার ভিত্তিতে এই গল্পটি লিখে ফেলব। কাল হয়তো আমি বেঁচে থাকবো না, তাই আজ যতটা সহজভাবে পারি নিজের মনের কথা প্রকাশ করে যাই। আমার উদ্দেশ্য হলো কতকগুলি পারিবারিক ঘটনা সহজ সরলভাবে আপনাদের কাছে তুলে ধরা। এই ঘটনাগুলি আমাকে শঙ্কিত, শিহরিত করেছে আর শেষ পর্যন্ত অনন্ত যন্ত্রণা এনে দিয়েছে আমার মনে। জানি না সবটুকু সঠিকভাবে বলতে পারবো কি না, তবু সব বলার চেষ্টা করব। এই ঘটনাকে সুতোর মতো ধরে রেখেছে চাপা আতঙ্ক। আমার কাছে ঘটনাগুলো বীভৎস, ভয়ঙ্কর। আপনাদের কাছে হয়তো তা ততখানি সাংঘাতিক বলে মনে হবে না। আপনারা ভাববেন এ তো শুধু অলৌকিক, অস্বাভাবিক একটি কাহিনী, এর মধ্যে এত ভয়ঙ্কর কি আছে? হয়তো কিছুদিন বাদে বুদ্ধিমান শ্রোতাদের কাছে গল্পের অলৌকিকত্ব ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে। তাঁরা এটিকে অতি সাধারণ কাহিনী হিসাবে গ্রহণ করবেন।
আমি আজ যেভাবে উত্তেজিত, হয়তো তাঁরা তা হবেন না। ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে ভাবতে হয়তো সেই সব পাঠক পাঠিকারা সাধারণ ঘটনার অন্তরালে লুকিয়ে থাকা সূত্রগুলি সন্ধান করবেন। তাদের কথা বাদ দিলাম, আমার অদ্ভুত গল্প এবার তাহলে শুরু করি। ছোটবেলা থেকেই আমি ছিলাম শান্ত, সরল, আবেগপ্রবণ শিশু। মনে ছিল স্নেহের পরশ। তাই সঙ্গী সাথীরা আমার সাথে খেলাধুলোয় খুব সহজভাবেই মেতে উঠত। তারা আমাকে খুবই ভালোবাসত। আমি পশু পাখি ভালোবাসতাম, আর মা বাবার প্রশ্রয়ে নানান ধরনের জন্তু জানোয়ার পুষতাম। তখন ওদের খাইয়ে আদর করে ভারী আনন্দ পেতাম, আর তাতেই কেটে যেত আমার বেশিরভাগ সময়। বড় হবার পরেও আমার এই সংকোচনশীল মনের কোনো পরিবর্তন হয়নি। যাঁরা কুকুর পোষেন তাঁরা নিশ্চয়ই জানেন কুকুরের বিশ্বস্ত বন্ধুত্ব কতটা আনন্দের, এবং তা মনের মধ্যে কি গভীর এক উপলব্ধির সৃষ্টি করে। যে সমস্ত পাঠকের জীবনে মানুষের সাধারণ সখ্যতা অথবা ক্ষণস্থায়ী আনুগত্যের অভিজ্ঞতা আছে, তাদের কাছে পোষা জন্তুর বুক উজাড় করা ভালোবাসা আর নিঃস্বার্থ আত্মদানের মহত্ব অনেকখানি। বেশ কম বয়সেই বিয়ে হয়েছিল আমার। আমার বউ আমার এই অদ্ভুত মানসিকতাকে সানন্দে মেনে নেয়, বরং সেও কিছু পশু পাখি পুষতে শুরু করে। তখন আমাদের সংগ্রহে ছিল নানা রকম পাখি, সোনালি রূপলি মাছ, একটা সুন্দর ফুটফুটে কুকুর, কতগুলো ইঁদুর, একটা ছোট বাঁদর আর একটা বেড়াল। এই শেষোক্ত প্রাণীটি ছিল বেশ বড়সড়, কুচকুচে কালো আর দারুণ চালাক। আমার স্ত্রীর মনের মধ্যে যদিও কোনো কুসংস্কার ছিল না, তবু সে মাঝে মাঝে বলতো, আগেকার দিনে তো কালো বেড়ালকে ছদ্মবেশী ডাইনি বলে ধরা হতো। কে জানে বাবা তার কোনো সত্যতা আছে কিনা। কিন্তু বেড়ালটার সম্পর্কে সে অন্য কিছু ভাবত তা নয়। এমনকি এই কাহিনীর অন্য কোনো অর্থের জন্যও আমি একথা বলছি তাও নয়। এ ধরনের কথা যে বলা হতো সেটাই মনে করিয়ে দিলাম আর কি। আদর করে বেড়ালটার নাম রেখেছিলাম প্লুটো। ও ছিল আমার সবচেয়ে প্রিয় খেলার সঙ্গী। আমার হাত ছাড়া কারোর হাতে খেতই না, সর্বদা আমার পাশে পাশেই ঘুরত। রাস্তায় বেরোলে ওকে বাড়ির মধ্যে রেখে আসা খুবই মুশকিল হতো। ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গাঢ় হয়। কয়েক বছর কাটলো বেশ ভালোভাবে। বলতে লজ্জা হচ্ছে যে এরই মধ্যে এক রকমের বদমাইশি অসহিষ্ণুতা আমার চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়ালো। আমার স্বভাব চরিত্র বেমালুম পাল্টে গেল। ধীরে ধীরে আমার মদ খাওয়ার পরিমাণ বাড়তে লাগলো। মাঝে মাঝে তো বেহেড মাতাল হয়ে যেতাম। ধীরে ধীরে হয়ে গেলাম একটা অমানুষ। আমার মেজাজ হয়ে গেল খিটখিটে, খেয়ালি স্বভাব, আর অন্যের অনুভূতির দিকে একেবারেই অমনোযোগী। নিঃসংকোচে স্ত্রীর সঙ্গেও অভদ্র ব্যবহার করতে লাগলাম। আর কতক্ষণ ধরে মদ খাবে? একটা গোটা বোতল শেষ হয়ে গেছে, এবার ছাড়ো না। চুপ, একদম চুপ। এক ঝাপড় মারবো, একদম দরজার বাইরে গিয়ে পড়বে। তারপর শুরু হলো তার ওপর অত্যাচার। খুব সম্ভব আমার এ পরিবর্তন আমার পোষ্য জন্তু জানোয়ারগুলোও লক্ষ্য করতে পেরেছিল। আমি তাদের কেবল অগ্রাহ্যই করতাম না, কষ্টও দিতাম। কিন্তু এত বড় পরিবর্তন হওয়া সত্ত্বেও প্লুটোর সঙ্গে আমার ব্যবহার কিন্তু ছিল ভদ্র। শুধু বেড়ালটা ছাড়া অন্য কেউ যদি হঠাৎ অথবা স্নেহের টানে আমার সামনাসামনি এসে পড়তো, সঙ্গে সঙ্গে খাপ্পা হয়ে যেতাম তাদের উপর। এই কে তুই? এখানে রাস্তা থেকে সরে বসবি? যা তুই যা, ওদিকে সরে বস। চুপ। মদ খাওয়ার পরিমাণ দিন দিন বাড়তে লাগলো। মদ খাওয়ার ফলে যেমন দিন দিন নেশা বাড়তে থাকে, তেমনি আমার এই ব্যাধিও ধীরে ধীরে বাড়তে লাগলো।
তারপর বার্ধক্যের দরুন রুটোও শেষ পর্যন্ত আমার বদমেজাজের পরিচয় পেতে শুরু করলো। একদিন রাত্রে শহরের এক আড্ডাখানা থেকে যথেষ্ট পরিমাণ মদ পান করে বাড়ি ঢুকলাম। প্লুটো আমাকে দেখেই সরে যেতে গেল। এ কি, আমারই খাবে আর আমাকেই অগ্রাহ্য করে সরে যাবে? এই এই যাচ্ছিস করে? খাপ করে ধরে ফেললাম ওকে। ও ভীষণ ভয় পেয়ে গেল। ভয়ে আমার হাত থেকে বাঁচবার জন্য হঠাৎই আমার হাতে একটা কামড় বসিয়ে দিল। ক্ষণিকের মধ্যেই আমার মনের সব বাঁধন যেন কেটে গেল। আমি হিংস্র হয়ে উঠলাম। আমার মধ্যের শয়তানি ক্রোধ জেগে উঠল। আমি সব কিছু ভুলে গেলাম। আমার আদিম মানবিক সত্তাটি রক্ত মাংসের দেহটাকে ছেড়ে কোথায় যেন হারিয়ে গেল। মদের নেশার ঝোঁকে আমার শয়তানি বৃত্তি দেহের প্রতিটি শিরা উপশিরায় পাশবিক প্রবৃত্তিকে জাগ্রত করে তুলল। পকেট থেকে একটা ছুরি বের করে চকচকের ধারালো ফলাটা খুলে ফেললাম। তারপর বেচারা বিড়ালটাকে চেপে ধরে ছুরির ডগা দিয়ে ওর একটা চোখ উপড়ে তুলে নিলাম। এই নিষ্ঠুর পাশবিক কাজের বর্ণনা দিতে আমার অন্তরাত্মা এখনো কেঁপে ওঠে। নিদ্রার মধ্যে পাশবিক বৃত্তির উত্তেজনা কিছুটা কমে গেল। পরদিন সকালে ঘুম ভাঙল। মনে পড়ে গেল গত রাত্রের অপরাধের কথা। ফলে ভয় আর দুঃখ জড়ানো এক ধরনের দুর্বলতার সৃষ্টি হলো। কিন্তু এটা বিবেকের ওপর প্রভাব বিস্তার করতে পারল না। ফলে ধীরে ধীরে আবার ওই একই স্বভাব আমায় ঘিরে ধরল, আর মনের মধ্যে অতীত স্মৃতির সবটুকু নিমজ্জিত করলাম। এর মধ্যে ধীরে ধীরে বেড়ালটা সুস্থ হয়ে উঠছিল। ওর ওই শূন্য চক্ষু কোটরটা দেখে আমার ভীষণ খারাপ লাগলো। আগের মতো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু লক্ষ্য করলাম আমাকে সর্বদা যেন এড়িয়ে যাচ্ছে। যে পোষা বিড়াল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত, তার কাছ থেকে এমন ব্যবহার আমার মনকে তিক্ত করে তুলল। ভীষণ বিরক্তিকর। ক্রমে একসময় এই অনুভূতি আমাকে চূড়ান্ত আর অনিবার্যভাবেই উচ্ছৃঙ্খল করে তুলল। এই মনোবৃত্তির কোন দার্শনিক ব্যাখ্যা নেই। ততদিনে আমার বিবেকের অপমৃত্যু হয়েছে কিনা জানি না, কিন্তু একথা জানতাম যে এই আদিম প্রবৃত্তি মানুষের চরিত্রকে একটা বিশেষ রূপ আর গতি দেয়। যাকে আমরা আইন বলি, তার প্রয়োজনীয়তা আর পবিত্রতা সম্পর্কে আমাদের বিচার বুদ্ধি জাগ্রত থাকা সত্ত্বেও আইন অমান্য করার একটা চিরন্তন কামনা কি আমাদের মধ্যে নেই? আমার জীবনকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে দেবার জন্যই বোধহয় আমার চরিত্রের মধ্যে উচ্ছৃঙ্খলতা তার চরম রূপ নিয়ে প্রকাশিত হল। খুব সম্ভব যন্ত্রণা আর পীড়ন সহ্য করার জন্যে বিবেকের অপরিমেহ আগ্রহ, আপন প্রবৃত্তির বিরুদ্ধাচরণ করার বাসনা, অন্যায়ের জন্যই অন্যায় কাজ করার প্রবৃত্তি। আমি তাদেরই বিরুদ্ধে একটার পর একটা অন্যায় করে চললাম, যারা আমার কোনো ক্ষতি করেনি। ফলে সর্বদা একটা অব্যক্ত যন্ত্রণা আমাকে দংশন করতে লাগলো। একদিন সকালবেলা খুব ধীরে সুস্থে বেড়ালটার গলায় ফাঁস পরিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিলাম। এ কাজ করার সময় আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, আর বুকটা বেদনায় মোচড় দিয়ে উঠছিল। জানতাম ও আমাকে ভীষণ ভালোবাসত, কখনো আমার ক্ষতি করেনি। তবু ওকে আমি মৃত্যু দিলাম। এই যে সাংঘাতিক পাপ তা জানি। চিরকালের জন্য এই পাপ আমার আত্মাকে দায়ী করে রাখবে। বুঝতে পারছিলাম পরম করুণাময় আর চরম শাস্তিদাতা ঈশ্বরের কিছু করার নেই। ওই দিন রাত্রেই আগুনের তাপে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম মশারিটা দাও দাও করে জ্বলছে। সারা বাড়ি আগুনের লেলিহান শিখায় আক্রান্ত। আমার স্ত্রী আর বাড়ির চাকর আমরা খুব কষ্টে কোন রকমে জ্বলন্ত বাড়ির থেকে বাইরে বেরিয়ে এলাম। সমস্ত বাড়িটাই জ্বলে পুড়ে খাক হয়ে গেল। আমার যা কিছু সম্পত্তি ছিল সব পুড়ে গেল। আমি মুষড়ে পড়লাম হতাশায়।
সবকিছুর মধ্যে কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করা বা আমার কোনো অন্যায় কাজের জন্যই যে এত বড় ক্ষতি হলো তা ভাববার মতো দুর্বলতা আমার ছিল না। তবু আমি সব ঘটনাগুলোই বলছি, কারণ কোনোটার সঙ্গে কোনো ঘটনার যোগ থাকলে তা খুঁজে পেতে কিছুমাত্র অসুবিধা হোক আমি তা চাই না। আগুন লাগার পরদিন আমি গেলাম বাড়ির ধ্বংসাবশেষ দেখতে। সব কটা দেয়াল ভেঙে পড়েছিল, কেবল একটা চওড়া দেয়াল ঠিক দাঁড়িয়ে আছে। ওটা ঘরের মধ্যকার দেওয়াল আর আমার বিছানার মাথার দিকটার। কিছুদিন আগে ওটা প্লাস্টার করিয়েছিলাম, তাই মনে করলাম এই জন্যই ওটা ধসে পড়েনি। অনেক লোক জড়ো হয়েছিল ওই দেয়ালটার কাছে, তারা কি যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। ওদের কথাবার্তাও আমি শুনতে পেলাম। আরে অদ্ভুত, দেওয়ালে ওটা কি? ও মাই গড, ওটা তো একটা বিড়ালের ছাপ মনে হচ্ছে। আরে ওর গলায় ওটা কি? ওটা ওটা তো মনে হচ্ছে একটা ফাঁসি। কেউ বিড়ালটাকে ফাঁসি দিয়ে এই ধরনের কথাগুলোই শুনতে পেলাম। ওরা কি দেখছিল জানার ভীষণ আগ্রহ হলো। এগিয়ে গেলাম, দেখলাম দেয়ালে একটা নিখুঁত ভাস্কর্যের নিদর্শন। মূর্তিটা বড়সড় একটা বেড়ালের। সাদা দেয়ালের গায়ে ওটা দেখতে বাস্তবিকই সুন্দর দেখাচ্ছিল। একটা দড়ি বেড়ালটার গলায় জড়ানো। এটাকে ভৌতিক মূর্তি হিসাবেই ধরলাম, কিন্তু ওটা দেখার পর থেকে আমি ভীষণ ভীত আর বিস্মিত হয়ে পড়লাম। আমি ভাবতে লাগলাম বাড়ির বাইরে বাগানে বেড়ালটাকে ফাঁসি দিয়েছিলাম। আগুন লেগেছে টের পেয়ে বাগানে অনেক লোক হাজির হয়েছিল। হয়তো ওদেরই মধ্যে কেউ একজন আমাকে ঘুম ভাঙানোর জন্য দড়িটা কেটে বেড়ালটাকে জানলা গলিয়ে ঘরের মধ্যে ছুঁড়ে ফেলেছিল। ওই সময় আগুনে পুড়ে অন্য একটা দেয়াল পড়ে যায়, আর সেই চাপে আমার নিজের হাতে বলি দেওয়া বেড়ালটার শরীর এই দেয়ালে ভাস্কর্যের নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। ওর শরীরের রক্তমাংস আগুনের তাপে পুড়ে গিয়ে প্লাস্টারের মতো একটা নিখুঁত মূর্তি গড়ে ওঠে। আমার যুক্তি এই কারণ মেনে নিলেও চিন্তার জগতে এই অস্বাভাবিক ঘটনা একটা বিরাট প্রভাব বিস্তার করল। বেড়ালের মূর্তিটা আমার মনকে বেশ কয়েক মাস ধরে অধিকার করে রইল। এই সময়ের মধ্যে আমার মনে একটা বিশেষ অনুভূতি সৃষ্টি হলো, মোটামুটি ভালোই। অবশ্য আমার একটু খারাপ লাগছিল, কারণ আজকাল যেসব নোংরা জায়গাগুলোতে আমার যাওয়া আসা শুরু হয়েছিল সেখানে আগেরটার মতো একটা পোষা বেড়ালের খোঁজ করছিলাম। একদিন একটা বাজে জঘন্য আড্ডায় বসে আছি, এমন সময় একটা কালো বস্তু লক্ষ্য করলাম। ঘরের মধ্যে কেবল একটা জিন বা রামের পিপে ছিল, তার ওপর ছিল কালো বস্তুটা। কিন্তু কয়েক মিনিট আগেও পিপেটার ওপর ওই রকম কালো কোনো বস্তু দেখতে পাইনি। খুব মজা বোধ করলাম। পিপেটার কাছে এগিয়ে গিয়ে ওটার ওপর হাত দিলাম। সত্যি প্লুটোর মতো বড় কালো রঙের বেড়াল। কিন্তু প্লুটোর সঙ্গে এটার এক জায়গায় ব্যতিক্রম। প্লুটোর কোথাও একটাও লোম সাদা ছিল না, কিন্তু এর সারা বুকটাই সাদা লোমে ঢাকা। ওকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো আর গড়গড় করতে করতে আমার হাতে গা ঘষল। মনে হলো ওর ওপর যে আমার নজর পড়েছে ও তাতেই সন্তুষ্ট। আমি ঠিক এইরকমই একটা বেড়াল চাইছিলাম, তাই ঘরের মালিককে প্রস্তাব দিলাম, আমি এইরকমই একটা বিড়াল খুঁজছিলাম। এই বিড়ালটা কি আপনি আমাকে বিক্রি করবেন? আমার খুব পছন্দ হয়েছে, যা টাকা লাগে আমি দেব। আরে ওটা আমার বিড়াল নাকি? ওটা কোত্থেকে এসছে আমি জানি না, আপনি যা খুশি করতে পারেন। বেড়ালটাকে কিছুক্ষণ আদর করে বাড়ি ফেরার জন্য উঠলাম। দেখি বেড়ালটাও আমার সঙ্গী হয়েছে, আমার পাশে পাশে চলতে লাগলো। মাঝে মাঝে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করছিলাম। ক্রমে আমার পরিবারের একজন হয়ে উঠল, আর আমার স্ত্রীও ওকে যত্ন করতে শুরু করলো। ধীরে ধীরে বেড়ালটার প্রতি আমার স্নেহ কমতে লাগলো। যা আশা করেছিলাম ঠিক তার বিপরীত মনোবৃত্তি করে উঠল। তবে কেন বা কখন এরকম হয়ে উঠতে আরম্ভ করলো তা বলতে পারবো না। তবে লক্ষ্য করলাম বেড়ালটা আমার কাছে যতই ঘেঁষত আমি ততই বিরক্ত হতাম।
ক্রমে ক্রমে এই বিরক্তি ঘৃণার রূপ নিল। কিছুদিন আগেকার ঘটনা আমার স্মরণে ছিল, তাই একটা লজ্জাবোধ অবশ্যই ছিল আমার। তাই বেড়ালটা দেহের ওপর অত্যাচার না করে কেবল এড়িয়ে চলতে লাগলাম। ওকে আঘাত করা বা অন্য কোনোভাবে পীড়ন করার প্রবল ইচ্ছাটাকে আমি প্রাণপণে দমিয়ে রাখলাম। কেটে গেল কয়েক সপ্তাহ, কিন্তু একটু একটু করে ওর ওপর অনুচ্চারিত ঘৃণার পরিমাণ ভীষণ বেড়ে গেল। ওকে দেখলেই আমার গা জ্বলে যেত। আমি ঠিক সংক্রামক রোগের মতো ওর কাছ থেকে দূরে দূরে সরে থাকতাম। তবে নিঃসন্দেহে বলা যায়, একটা বিশেষ ঘটনা আবিষ্কার করে ওকে আমি ঘেন্না করতাম। ওকে নিয়ে আসার পরদিন দেখলাম প্লুটোর মতো ওরও একটা চোখ নেই। খুব সম্ভব ওর চোখ না থাকার দরুন আমার স্ত্রীর কাছে ও খুব প্রিয় হয়ে উঠল। আমি প্রথমেই বলেছি, কোমল মানবিক বৃত্তিগুলি আমার স্ত্রীর মধ্যে খুব বেশি পরিমাণে ছিল। আপনাদের স্মরণ করিয়ে দিই, এগুলি এককালে আমার মধ্যেও কম ছিল না, বরং এই গুণগুলির জন্যই আমি বিশেষভাবে চিহ্নিত হতাম, আর এগুলিই ছিল অত্যন্ত সাধারণ কিন্তু গভীর আনন্দ উপলব্ধির সহায়ক। আমি ওকে যতই ঘৃণা করতে লাগলাম, আমার ওপর ওর আকর্ষণ ততই বেড়ে গেল। ও আমার পিছন পিছন নাছোড়বান্দার মতো ঘুরত। ওর এই পক্ষপাতিত্ব আমি শ্রোতাদের ঠিক বুঝিয়ে বলতে পারবো না। আমি হয়তো একটা চেয়ারে বসেছি, ও সেই চেয়ারটার তলায় গিয়ে ঢুকবে, লাফ দিয়ে কোলে উঠে আমাকে আদর করবে। হয়তো আমি উঠে দাঁড়ালাম, ও আমার দুই পায়ের ফাঁকে ফাঁকে ঘুরবে, নয়তো নখ দিয়ে জামা কাপড় আঁচড়ে আমার বুকের উপর ঝুলে থাকার চেষ্টা করবে। কখনো কখনো মনে হয় একটা ঘুষি মেরে ওকে গুঁড়িয়ে দিই, কিন্তু অনেক কষ্টে সেই ইচ্ছা দমন করেছি। আগের অপরাধ সংক্রান্ত স্মৃতি রোমন্থন করে কিছুটা সংযম আমার মধ্যে এসেছে, কিন্তু নিঃসংকোচে স্বীকার করছি, কেন জানি না জন্তুটার সম্পর্কে একটা ভীতিও যেন আমাকে পেয়ে বসেছিল। এই ভয় আমার কোন দৈহিক ক্ষতির আশঙ্কায় নয়, কিন্তু সঠিক স্বরূপটি কি তাও ঠিক বুঝিয়ে বলতে পারবো না। সত্যি বলতে কি, এই অপরাধীদের জন্য নির্দিষ্ট ঘরের মধ্যে দাঁড়িয়েও স্বীকার করতে আমার লজ্জা হচ্ছে যে বেড়ালটা আমার মধ্যে যে বিরাট পরিমাণ ভীতির সঞ্চার করেছিল, তার কারণ এমন একটা ভিত্তিহীন কাল্পনিক ঘটনা যা অন্যের পক্ষে অনুমান করাই অসম্ভব। আগের বেড়ালটার সঙ্গে এর যে সাদা লোমের পার্থক্য, এটা আমার স্ত্রী বারবার বলেছে। এইটুকু দৈহিক পার্থক্য এ বেড়ালটা ছিল প্রথম থেকেই, কিন্তু বোধহয় সেটা সাম্প্রতিককালের মতো এত প্রকট হয়ে ওঠেনি। ক্রমে ক্রমে ওটা পরিষ্কার ফুটে উঠেছিল। তবে ওটাকে নিয়েই আমার গড়ে ওঠা কাল্পনিক ভীতিটাকে যুক্তি দিয়ে কিছুতেই তাড়াতে পারছিলাম না। চিহ্নটা যেন একটা বিশেষ বস্তুর দর্থহীন প্রতীক হয়ে দাঁড়ালো। একথা ভাবলেই আমার মন ঘৃণা আর শঙ্কায় ভরে উঠছিল, আর প্রাণপণ শক্তিতে এদেরকে তাড়াতে চাইছিলাম। কিন্তু আমার ভাগ্য মন্দ। সেই চিহ্ন, তার ইঙ্গিত আমার মনে বিশেষভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করল, কারণ ইঙ্গিতটা ছিল ফাঁসির দড়ির। অপরাধ ও ভীতির ওপর তার প্রভাব যে কি ভয়ঙ্কর, চরম মানসিক যন্ত্রণা আর মৃত্যুর সঙ্গে তা সম্পূর্ণ সমার্থক। আজ আমি মানুষের পক্ষে দুর্ভাগ্যের অধিকারী, যা কল্পনার অতীত। আর দুর্ভাগ্যের জন্য দায়ী হল একটা নিষ্ঠুর পশু, যার মতো অন্য আর একটাকে আমি নিষ্ঠুরভাবে হত্যা করেছি। হায়, ঈশ্বর সৃষ্ট এই যন্ত্রণা মানুষের জীবনে যে কতখানি অসহ্য তা শুধু তিনিই জানেন। আমি কখনোই নির্বিলিতে থাকতে পারলাম না। দিনের বেলায় সে আমাকে এক মুহূর্তও একা থাকতে দিল না, আর রাত্রে দুঃস্বপ্নের আতঙ্কে বারবার ঘুম ভেঙে যেতে লাগলো। সেই সময় অনুভব করলাম ওই ভারী প্রাণীটা আমার বুকের ওপর চেপে বসেছে, আর আমার মুখের ওপর এসে পড়েছে ওর শ্বাস প্রশ্বাস। কিছুতেই এই সাংঘাতিক স্বপ্নের হাত থেকে রেহাই পেলাম না। এই যেন আমার আত্মাকে ভারী পাথরের মতো নিঃসংকোচে পিষতে লাগলো। এই অসহ্য মানসিক যন্ত্রণার নিষ্পেষণে
আমার মধ্যেকার সদ্গুণের ক্ষীণতম লক্ষণগুলোও মরে গেল। মনে এসে বাসা বাঁধল সবচেয়ে ঘৃণা আর নিষ্ঠুর চিন্তাগুলি। সমগ্র মানব জাতির ওপরে আমার বিতৃষ্ণা জন্মালো, আর আমার চরিত্রের খেয়ালপনা ভীষণভাবে বেড়ে গেল। এই পরিবর্তনের ফলে দিন দিন ক্রোধ বাড়তে লাগলো। কিছুতেই দমিয়ে রাখতে পারলাম না। এই ক্রোধে আক্রান্ত হলো আমার সংযতবাক, সসহিষ্ণু সহধর্মিণী। একদিন ঘরেরই কোনো কাজে আমার স্ত্রী আমার সঙ্গে পুরনো বাড়ির মাটির তলাকার ঘরে গিয়েছিল। পয়সা কড়ির অভাবের জন্য কিছুদিন এই ঘরটা ব্যবহার করছিলাম। খাড়া সিঁড়ি বেয়ে আমি নামছিলাম, তখন বেড়ালটা আমার পায়ে পায়ে জড়িয়ে এমনভাবে চলছিল যে আমি প্রায় হুমড়ি খেয়ে পড়ছিলাম। এতদিন অত্যাচারের হাত থেকে যে ভীতি বাঁচিয়ে রেখেছিল সেটা ভুলে গিয়ে একটা কুড়ুল তুলে আমি ওকে আঘাত করতে গেলাম। আমার স্ত্রী হঠাৎ আমাকে বাধা দিল, কিন্তু তখন আমার চণ্ডাল মূর্তি, রাগে জ্ঞান হারিয়ে ফেললাম। তোমার এত বড় সাহস, তুমি আমাকে বাধা দাও? দাঁড়াও, আজ তোমারই একদিন কি আমার একদিন। ওই সাচিক তামাশিকতায় আমি বেড়ালটার দিক থেকে হাত পুড়িয়ে কুড়ুলটা দিয়ে আমার স্ত্রীর মাথায় ভীষণভাবে আঘাত করলাম। সঙ্গে সঙ্গে তার মৃতদেহটা মাটিতে লুটিয়ে পড়ল। একটা কথাও শোনা গেল না। স্ত্রীকে হত্যা করার পর তার মৃতদেহটা গুম করার জন্য ব্যস্ত হয়ে উঠলাম। প্রতিবেশীদের দৃষ্টি বাঁচিয়ে ঘরের বাইরে লাশটা নিয়ে যাওয়া অসম্ভব, তাই নানা রকম চিন্তা করতে লাগলাম। একবার ভাবলাম কুড়ুল দিয়ে কেটে টুকরো টুকরো করে পুড়িয়ে ফেলব। আবার ভাবলাম কুঠুরির মেঝে খুঁড়ে তার তলায় মৃতদেহটা গুম করে দেব, উঠোনের কুয়োর মধ্যে ফেলে দিলেও হয়। আবার ভাবলাম জিনিসপত্র প্যাকিং করার মতো প্যাকিং করে কুলি দিয়ে বাইরে পাচার করে দিই, কিন্তু কোনোটাই পছন্দ হলো না। শেষ পর্যন্ত মধ্যযুগীয় মঠাধ্যক্ষরা যেভাবে তাদের শত্রুদের মৃতদেহকে দেয়ালের মধ্যে নতুন করে ইট গেঁথে লুকিয়ে ফেলত, সেই পথ অবলম্বন করা শ্রেয় মনে করলাম। এ ধরনের কাজের পথে ভূগর্ভস্থ কুঠুরি একেবারে উপযুক্ত। এর দেয়ালগুলোর গাঁথনি ছিল একটু আলগা ধরনের, আর এর ওপর খুব বেশি দিন হয়নি মোটামোটা প্লাস্টার লাগানো হয়েছিল। দেয়ালটা ছিল ড্যাম্প ধরা, তাই প্লাস্টারটা তখনও শুকোয়নি। একদিকে দেয়ালে একটা চিমনির মতো করা ছিল, ওখানে ইট গেঁথে সমান করে অন্যান্য দেওয়ালগুলোর মতোই করে তোলা হয়েছিল। ওইখানকার ইটগুলো খুলে ওরই মধ্যে মৃতদেহটা রেখে নতুন করে আবার ইটগুলো গেঁথে দিলে যে কারো সন্দেহ করার ক্ষমতা থাকবে না, তা আমি বুঝতে পারলাম। অতি সহজেই শাবল দিয়ে দেয়ালের ইটগুলোকে খুলে ফেললাম। তারপর মৃতদেহটাকে তার মধ্যে ঢুকিয়ে কষ্ট করে দাঁড় করালাম। তারপর ইটগুলো আবার আগের মতো গেঁথে ফেললাম। বালি মশলা দিয়ে দেয়ালটা এমনভাবে প্লাস্টার করে দিলাম যে বোঝাই যাবে না এটা ভেঙে করা হয়েছে। কাজটা সফল হয় আমি খুব খুশি হলাম। নতুন করে গাঁথার কোনো চিহ্নই রইল না। মেঝে থেকে ধুলোবালি সরিয়ে পরিষ্কার করে ফেললাম। তারপর কুঠুরির চারিদিক বেশ ভালোভাবে নজর দিয়ে ফিসফিসিয়ে বললাম, অন্তত এই ক্ষেত্রে আমার পরিশ্রম বেশ কাজে লেগেছে। যে জানোয়ারটার জন্য এত বড় ঝামেলার মুখোমুখি পড়তে হলো, এবার সেটাকে খুঁজে বের করতে হবে। আগেই স্থির করেছিলাম ওটাকে আজ মেরেই ফেলবো। সঙ্গে সঙ্গে ওটা আমার চোখের সামনে এসে পড়লে ওর মৃত্যু কিন্তু অবধারিত ছিল। কিন্তু আমার ক্রোধের পরিচয় পেয়ে ও কাছে ঘেঁষত না। বুঝলাম জন্তুটা রীতিমতো ভয় পেয়েছে। ওই ঘৃণ্য বেড়ালটাকে ওই সময় সামনে না পেয়ে খুব আনন্দ হলো। মনে হলো একটা ভারী বোঝা আমার বুক থেকে নেমে গেল। রাত্রে ওটাকে দেখতে পেলাম না। এই বাড়িতে আসার পর থেকে এই প্রথম রাত ওর থেকে আমি নিস্তার পেলাম। সেই রাত্রে আমি নিশ্চিন্তে আর নির্বিঘ্নে ঘুমলাম। না, কোনো রকম অস্বস্তি হলো না আমার। একটা জলজ্যান্ত মানুষকে খুন করার স্মৃতি অন্তরে থাকা সত্ত্বেও আমি শান্তিতে ঘুমলাম। দ্বিতীয় আর তৃতীয় দিন কেটে গেল।
কিন্তু ওই ঘৃণ্য জন্তুটা আমার দৃষ্টিগোচর হলো না। মনে হয় বেড়ালটা আমার ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছিল। আর বোধহয় ওকে কোনোদিন দেখতে পাবো না। আমি মনে মনে খুব খুশি হলাম। অবশ্য আমার মনকে বারবার দংশন করছিল অন্যায় কাজের স্মৃতিটা। তবে সে দংশন সইবার মতো। 2-4 জনের প্রশ্নের উত্তর সহজভাবেই দিলাম। ঘরের মধ্যে খোঁজাখুঁজি হলো, কিন্তু ফল কিছুই হলো না। আমি এটা ভেবে নিশ্চিন্ত হলাম যে ভবিষ্যতে আমাকে এর জন্য বিপদে পড়তে হবে না। হত্যাকাণ্ডের 4 দিনের দিন কয়েকজন পুলিশ আবার এলো। ওরা চারিদিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এই তল্লাশি চলাকালীন আমি একটুও বিরক্ত হলাম না, কারণ আমি জানি আমার হত্যার নিদর্শন এমন নিখুঁতভাবে গোপন করে ফেলেছি যে কারো ধরার ক্ষমতা নেই। পুলিশ অফিসারদের তল্লাশির সময় আমিও ওদের সঙ্গে ছিলাম। এই নিয়ে 4 বার মাটির তলাকার কুঠুরিতে খোঁজাখুঁজি হলো। 4 বারের বাদ যখন মাটির তলার কামরায় ওরা নেমে এলো, তখন আমার হৃদস্পন্দন সাধারণভাবেই হচ্ছে। আমার মাংস পেশির মধ্যে একটুও কম্পনের সৃষ্টি হলো না। আমি বুকের ওপর হাত দুটোকে জড়ো করে কুঠুরিতে ঘোরাফেরা করছিলাম। পুলিশের লোকেরা কোনো কিছু না পেয়ে যখন কুঠুরি থেকে বেরিয়ে যাবার জন্য তৈরি হচ্ছিল, তখন আমার আনন্দ একেবারে উপচে উঠেছিল। জয়ের উল্লাসে আমি দিশেহারা হয়ে গেলাম। একটা কথা বলার জন্য আমি উদ্গ্রীব হয়ে উঠলাম, যেটা আমার অপরাধহীনতাকে আরো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। ওরা যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছিল, তখন আমি বললাম, আপনাদের মন থেকে সন্দেহের শেষ চিহ্নটুকু নির্মূল করেছি বলে আমি আজ যথেষ্ট আনন্দিত। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আর একটা কথা, এই বাড়িটা খুব শক্ত ভিতের ওপর তৈরি। এই সময় আমি যে পাগলের মতো অস্পষ্ট কণ্ঠস্বরে আবল তাবল কি বলছিলাম, এখন তার মনে নেই। আমি বলে চললাম, এর দেয়ালগুলো ভীষণ মজবুত। এ কি, আপনারা চলে যাচ্ছেন কেন? এটা কত শক্ত, একবার দেখবেন না? এই কথা বলতে বলতে আমি হাতের লাঠিটা দিয়ে ঠুকে ঠুকে এমন জায়গা দেখালাম যার ইটের নিচে আমার স্ত্রীর পচা গলা মৃতদেহ পড়ে আছে। শয়তানের চরম দণ্ডের হাত থেকে ভগবান আমাকে রক্ষা করুন। লাঠি দিয়ে দেয়ালে ঠোকার শব্দটা বাতাসের বুক থেকে মিলিয়ে যেতে না যেতেই দেয়ালের ভেতর থেকে কি একটা শব্দ শোনা গেল। বুক চাপা কান্নার মতো সেই হাহাকার আকাশ বাতাস বিদীর্ণ করে দিল। বুঝি ছোট্ট একটি ছেলে দম বন্ধ আর্তনাদে গোঙাচ্ছে। দেয়ালের ভেতর থেকে নির্গত সেই বিস্ময়কর অমানুষিক শব্দটার সাথে ভীতিবিহ্বল প্রতিশোধের নারকীয় আনন্দ মেশানো ছিল। তীব্র সেই চিৎকার শুনে মনে হচ্ছিল নরকের জঘন্য শয়তান আর তাদের শাস্তিদাতা বিভৎস দৈত্যটা বুঝি একই সঙ্গে আর্তনাদ করছে। সেই মুহূর্তে আমার চিন্তার সমুদ্রে যে আলোড়ন উঠেছিল তা অবর্ণনীয়। আমার মাথা ঘুরতে লাগলো। আমি ওপরের দেয়ালের গায়ে হেলান দিয়ে কোনো রকমে দাঁড়ালাম। ভয়ে আর বিস্ময়ে হতবাক পুলিশরা নিথর নিষ্পন্দ হয়ে গেল। পর মুহূর্তে 10-12টি শক্ত সবল হাতের আক্রমণে হুড়মুড়িয়ে দেয়াল পড়ল ভেঙে। চাপ চাপ রক্তমাখা মৃতদেহটা ভেসে উঠল ওদের চোখের সামনে। যে জন্তুটার জন্য এই হত্যাকাণ্ড ঘটেছিল তাকে দেখা গেল চোখের মণিতে দাও দাও আগুন নিয়ে বিকৃত বিভৎস মুখে মৃতদেহের মাথার ওপর বসে থাকতে। ওর অনুনাসিক অলৌকিক কণ্ঠস্বর যে আমাকে ফাঁসির মঞ্চে পৌঁছে দিল সে কথা বলাই বাহুল্য। মৃতদেহটা দেয়ালের মধ্যে গেঁথে ফেলার সময় মনের অজান্তে কখন যে ওই কালো শয়তানটাকে জীবন্ত সমাধি দিয়েছিলাম আমার চেতনায় তা ধরা পড়েনি। এতক্ষণ শুনছিলেন
প্রখ্যাত মার্কিন লেখক এডগার অ্যালান পোর রচিত দ্য ব্ল্যাক ক্যাট অবলম্বনে কালো বিড়াল গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর।